লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। কারণটা কি জানেন? বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা বলে উজানের পানি। এই ব্যাককলদের বলা উচিত উজানের পানি কিসের? বলতে হবে ওই ভারতের পানি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে গোলামির সম্পর্ক। পানিতে মারে, খরাতেও মারে। এটা পুরোপুরি গোলামের সম্পর্ক, দাস আর চাকরের, মুনিব আর চাকরের সম্পর্ক। ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের মুনিব আর বাংলাদেশ হচ্ছে তার চাকর। এই তাবেদার আওয়ামী সরকার অর্থাৎ ইন্ডিয়ান যে গোলাম সরকার বাংলাদেশে আছে, এই গোলাম সরকার মনে করেন যে ইন্ডিয়া চাওয়ার আগেই বলেন তো পৃথিবীর কোন সীমান্তে এক দেশের সীমান্তরক্ষী বাহিনী আরেক দেশের নাগরিকদের পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করে? একটা মাত্র বর্ডার দেখান যে অমুক বর্ডারে এরকম মাসে ৮ জন, ১০ জন, ২০ জন প্রতিনিয়ত। হ্যাঁ, কোন সীমান্তে হয়তো ভুলক্রমে মিস্টেকেনলি যেটাকে বলা হয়, হয়তো ২-১ জন মারা যায়। এটা মিস্টেকেনলি। বাট বাংলাদেশ ভারত বর্ডারে নিয়মিত, এটাকে মিস্টেকেনলি বলা যাবে না, নিয়মিত এমন কোন মাস পাবেন না যে মাসে ২, ৪, ৫, ১০ জন বাংলাদেশের নাগরিককে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী হত্যা করে নাই। ১ নাম্বার পয়েন্ট গেল। ২ নাম্বার পয়েন্ট আসেন। এই যে আমরা তাদেরকে জল না চাইতে বৃষ্টি দিয়ে আসি, মেঘ না চাইতে বৃষ্টি আরকি যেটাকে বলে। তারা চাই আমাদের ওই চিংড়ি মাছ আমরা দিয়ে আসি টনে, টনে ইলিশ মাছ। তারা চায় এটা, তার থেকে আমরা আরো বেশি দিয়ে আসি। তা আপনার ট্রেন বা রেল ট্রানজিট দিলেন ভালো কথা। তো আপনারাও একটু চান যে আমাদের যে চিকেন নেক নামে একটা জায়গা আছে, যে ওই বোধহয় খুব সম্ভবত ১৬ কিলোমিটার না ১৫ কিলোমিটার এরকম অল্প একটি জায়গা। ওই জায়গাটা ভারত যদি আমাদের দেয় তাহলে আমরা খুব সহজে নেপাল বা ভুটানে আমরা যেতে পারি। এটা অনেকদিন ধরে আমরা চেয়ে আসছি। বাট সেটা দেওয়া তো দূরে থাক। মানে আমাদের কথাটা ইন্ডিয়া কানেও নেয় না। মানে সরকার যে বা বাংলাদেশ যে ইন্ডিয়াকে বলছে যে, "ভাই আমাকে একটু জায়গা দাও, আমিও যাই।" মানে এই কথাটা ওরা কানেই নেয় না। আর এই তাবেদার আওয়ামী সরকার অর্থাৎ ইন্ডিয়ান যে গোলাম সরকার বাংলাদেশে আছে, এই গোলাম সরকার মনে করেন যে ইন্ডিয়া চাওয়ার আগেই দিয়ে আসে। রেল ট্রানজিট, তারপরে পানির কথায় আসেন। এই যে ৫৪ টি অভিন্ন নদী আমাদের। অভিন্ন নদীগুলোকে সবসময় বলা হয় এদের নির্দিষ্ট কোনো দেশের আধিপত্য থাকবে না। যে দেশের উপরে যতটুকু সীমানা আছে বা এরিয়া আছে বা যতটুকু জায়গা নিয়ে প্রবাহিত হবে নদীটি, সেই দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী ততটুকু পানি তারা ভোগ করবে, ব্যবহার করবে। কিন্তু বাংলাদেশ এই ৫৪ টি নদীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী তো দূরে থাক, তার ন্যূনতম যে প্রাপ্য সেটাও পায় না। প্রত্যেকটা নদীতে ভারত বাদ দিয়েছে উজানে। বাদ দেওয়ার ফলে কি করে? মরুভূমি বানিয়ে দেয় আমাদের গ্রীষ্মকালে উত্তরাঞ্চলকে। আর বর্ষাকালে সবগুলো স্লুইস গেট খুলে দেয়। এর ফলে কি হয়? বাংলাদেশ পানিতে ডুবে বন্যায় মারা যায়। ইতিমধ্যে শুরু হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। খোঁজ নিয়ে দেখেন। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। কারণটা কি জানেন? বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা বলে উজানের পানি। এই ব্যাককলদের বলা উচিত উজানের পানি কিসের? বলতে হবে ওই ভারতের পানি। আওয়ামী লীগের স্বামীর দেশের পানি। বলে উজানের পানি। উজানটা কি আসমান থেকে আসছে? উজানের পানি নাকি আইসা বন্যা বাংলাদেশে তৈরি করেছে। এইটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে গোলামির সম্পর্ক। পানিতে মারে, খরাতেও মারে। তারপরে আসেন আমাদের এই যে সমুদ্র বন্দর। সরকার কিছুদিন আগে একটা চুক্তি করেছে যে একই সময়ে ভারতীয় এবং বাংলাদেশের দুটো জাহাজ যদি আমাদের বন্দরে ভিড়ে, তাহলে ভারতের জাহাজকে অগ্রাধিকার দেওয়া হবে। মানে ওদের জাহাজের পণ্য আগে খালাস করতে হবে। চিন্তা করেন। মানে এই চুক্তি বা এই কমিটমেন্ট এর মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই যে সার্বভৌমত্ব শব্দটি আমার মনে হয় সেদিনই এটা ধ্বংস হয়ে গেছে। ন্যূনতম সার্বভৌমত্ব থাকার কথা না? যখন আপনি আরেকটা দেশের জাহাজকে প্রাধান্য দিবেন, দ্যাট মিনস আরেকটা দেশকে আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার দেশের উপরে। থাকার কথা নয়। তারপরে আমাদের যে কোস্টাল বেল্ট, এই কোস্টাল বেল্টে ভারত বেশ কিছু ডিভাইস বসিয়েছে। ইলেকট্রনিক কি টেকনোলজিক্যাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অনেক তথ্য হাতিয়ে নিচ্ছে। যদিও ইন্ডিয়া বলেছে যে এই ডিভাইস গুলো আবহাওয়া কেন্দ্রিক মানে এনভায়রনমেন্টাল ডিভাইস, আবহাওয়া সংক্রান্ত। কিন্তু আল্টিমেটলি আমরা জেনেছি যেগুলো শুধুমাত্র এনভায়রনমেন্টাল ডিভাইস নয়, এগুলোর মাধ্যমেই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইন্ডিয়া হাতিয়ে নেয়। এরকম অসংখ্য আছে ভাই, অসংখ্য, যেগুলো আমরা লিখে শেষ করতে পারবো না। এরপরেও যদি বলেন যে বাংলাদেশ ভারত আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আরামের সম্পর্ক, তাহলে আর বলার কিছু নাই আমাদের।
বরং এটা ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক নয়, এটা পুরোপুরি গোলামের সম্পর্ক, দাস আর চাকরের, মুনিব আর চাকরের সম্পর্ক। ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের মুনিব, আর বাংলাদেশ হচ্ছে তার চাকর। এখন এই যে রেল করিডোর, এটাকে আমি ট্রানজিট বলবো না, এটা রেল করিডোর। এই রেল করিডোর দেওয়ার ফলে আমাদের সমস্যাটা কোথায় বা কি হতে পারে? যেমন ধরেন, এই উপমহাদেশে যখন ব্রিটিশরা আসলো, প্রথমেই কিন্তু অস্ত্র শস্ত্র সেনাবাহিনী নিয়ে একবারে এই পুরো উপমহাদেশকে তারা দখল করে নাই। প্রথমে তারা আসছে এবং তৎকালীন যে মুঘল সম্রাট, ওই সম্রাটের কাছে এসে ব্রিটিশরা কিন্তু প্রথমে বলেছিল যে আমাদের দুটো জাহাজ আমরা নিয়ে আসছি বাণিজ্য করার জন্য, এই দুটো জাহাজকে তোমাদের বন্দরে ভিড়ার জন্য অনুমতি দাও। তো খুব সম্ভবত সম্রাট আওরঙ্গজেব তিনি অনুমতি দেন নাই। তারপরের সম্রাট যখন যে হলেন, তার কাছে আবার সেই ব্রিটিশরা প্রস্তাব আনলেন, তিনি রাজি হয়ে গেলেন। তিনি ব্রিটিশদের কূটকৌশল বুঝতে পারেন নাই, মোটা অঙ্কের টাকা দিলেন ব্রিটিশরা, রাজি হয়ে গেলেন, ভালো কথা। ব্রিটিশরা তাদের জাহাজ এই উপমহাদেশে ভিড়ালো। তারপরে মালামাল নামলো ব্যবসার জন্য, মালামাল রাখার জন্য এখন জায়গা দরকার। তখন তারা বলল মুঘল সম্রাট জায়গা দেন, তাদেরকে জায়গা দেওয়া হলো। তারপরে ব্রিটিশদের পরিকল্পনায় তাদের ওই রাখার যে জায়গা, মানে কুঠি, যেগুলো পরবর্তীতে আমরা নীলকুঠি নামে চিনি, ওই জায়গাগুলোতে পরিকল্পিতভাবে হামলা চালানো হলো, কিছু লুটপাট হলো। এরপরেই ব্রিটিশরা সম্রাটকে গিয়ে ধরলো যে আমাদের নিরাপত্তা দরকার, আমাদের এই কুঠিগুলো পাহারা দিতে হবে। তখন মুঘল সম্রাট, তার তো নিজেরই নিরাপত্তা ব্যবস্থা অত শক্তিশালী না, তিনি বললেন আপনারা আপনাদের নিরাপত্তা নিজেরাই তৈরি করেন। এই যে ব্রিটিশরা সুযোগটা পেলেন, তারপরে তারা ইংল্যান্ড থেকে সমরাস্ত্র অস্ত্র সেনাবাহিনী সব নিয়ে এসে পাহারা বসালেন। আস্তে আস্তে সাম্রাজ্য বৃদ্ধি করতে লাগলেন। তারপরে 200 বছরের ইতিহাস সবাই জানি, 200 বছরের গোলামের ইতিহাস, দাসত্বের ইতিহাস সবাই দেখেছে। ঠিক সেরকম বাংলাদেশের কপালে আসতেছে। ইন্ডিয়া ট্রেন বাংলাদেশের পেট ছিঁড়ে আরেক অঞ্চলে যাবে। ইন দ্য মিন টাইম ভারতের পরিকল্পনায় তাদের এই ট্রেনগুলোতে মাঝে মাঝে হামলা চালানো হবে। তারপরে ওই ইন্ডিয়ান সরকার তাদের গোলাম আওয়ামী লীগকে বলবে যে এবার আমাদের নিরাপত্তা দাও। আওয়ামী লীগ বলবে আমাদের তো নিজেদেরই নিরাপত্তা ব্যবস্থা নাই, আপনাদেরকে কি দিব, আপনারা আপনাদের নিরাপত্তা নিজেরাই করে নেন। এরপরে ইন্ডিয়ান সেই মোদী সরকার তাদের সেনাবাহিনী সমরাস্ত্র সব বাংলাদেশের পেট ছিঁড়ে তাদের ট্রেনে করে নিয়ে আসবে। আর এইভাবে এই দেশটাকে তাদের একটি রাজ্যে পরিণত করার যে মহাপরিকল্পনা, সেটা বাস্তবায়ন করবে। আমি তো বলছি, এই বাংলাদেশকে মনে প্রাণে ইন্ডিয়া কখনোই ধারণ করে না। এই যে আমাদের ভাই খুব চমৎকার ভাবে বক্তব্য দিলেন, বয়ান দিলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, এটা সেটা। আমরা নাকি সবাই পাকিস্তান প্রেমী, পাকিস্তানের প্রতি আমাদের ভালোবাসা। ভাই কথা বললে তো একটু ইতিহাসটা জানা দরকার। যদিও মারুফ ভাই কিছুটা বলার চেষ্টা করেছেন। 1971 সালে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে রাশিয়া ইন্ডিয়া আমাদের পক্ষে ছিলেন, কথাটা সত্য, তবে পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য। আপনারা যদি মনে করেন যে 1971 সালে ভারত এই দেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটি পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য। পুরোপুরি সত্য সেটি যে 1971 সালে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল বিকজ তারা পাকিস্তানকে দুর্বল করার জন্য, ভাঙার জন্য। তাদের মূল টার্গেট ছিল পাকিস্তানকে দুর্বল করা, ভাঙা, নট বাংলাদেশকে স্বাধীন করা। ইন দ্য মিন টাইম বাংলাদেশের লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। আর আজকে আওয়ামী লীগ মানে এই মোদির গোলাম সরকার আমাদের এই মহান মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব ইন্ডিয়ার হাতে দিয়ে আসছে, ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে আসছে যে ভাই দাদা তোমরাই সব, তোমরা না থাকলে আমরা স্বাধীন হতাম না, ইত্যাদি ইত্যাদি। এই বক্তব্যের মাধ্যমে, এই কথার মাধ্যমে 30 লক্ষ যে শহীদের কথা বলা হচ্ছে, এই 30 লক্ষ শহীদের সাথে আওয়ামী লীগ প্রতারণা করছে, বেইমানি করছে, তাদের রক্তের সাথে বেইমানি করছে। এটাই সঠিক ইতিহাস। আর আপনারা বলেন 71 সালে, আমি শেষ করি প্লিজ, 1900, হ্যাঁ নিব, প্রশ্ন নিব, শেষ করি। 1971 সালে ইন্ডিয়ায় সব করেছে, এটা করেছে, সেটা করেছে। তো ইন্ডিয়ায় যদি সব করে, তাহলে ভাই বাংলাদেশে এত মানুষ মারা গেল কেন, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালো কেন? তারাই যদি সব, এরকম অনেক বক্তব্য আছে। যাই হোক, আমি সেদিকে যেতে যাচ্ছি না। এই যে দেশ বিক্রির কথা বলা হচ্ছে, দেশ অলরেডি বিক্রি হয়ে গেছে, বাংলাদেশ সোল্ড, কোনো কিছুই বাকি নেই। যা দেখতে পাচ্ছেন খোলসটা, কি আছে আমাদের, কি আছে দেখান। আর এই ভাই বললেন আমাদের জীবনযাত্রার মান এই হয়েছে সেই হয়েছে, কি জীবনযাত্রার মান? একটা দেশের ডেভেলপমেন্ট কি ওই একটা পদ্মা সেতু আর ওই একটা মেট্রো রেল, এটাকে ডেভেলপমেন্ট বলে? একটা দেশের ডেভেলপমেন্ট বা
উন্নয়ন তখনই হবে যখন সেটাকে সামগ্রিকভাবে আপনি উন্নয়ন ঘটাতে পারবেন। দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। ঢাকা শহরে ১ গ্লাস পানি খাইতে হয় ৩ থেকে ৫ টাকা দামে কিনে। আর আপনি ওই পানিটা বের করবেন, অর্থাৎ মানে আপনি প্রস্রাব করবেন ১০ টাকা দিয়ে আপনাকে প্রস্রাব করতে হয়। আর এটাকে উন্নয়ন বলে আপনার? কথাগুলো বলতে লজ্জা লাগে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আপনাদের আলুর কেজি কত জানেন? ৬৫ থেকে ৭০ টাকা ঢাকা শহরে। আলু, ডিমের হালি ৭০ টাকা। কচুর লতিগুলো যেগুলো ডালাপালা গ্রামগঞ্জে মানুষ খায় না, ফেলে দেয়। ১০০ টাকা করে কেজি ঢাকা শহরে। মানুষকে খোঁজ নিয়ে দেখেন। ৩ বেলার জায়গায় ২ বেলা খেয়ে থাকে কত মানুষ? খোঁজ নিয়ে দেখেন। ৩ বেলা পেটে খাবার জুটে না। অনেক মানুষ আছে ১ বেলা খেয়ে থাকে। আর আপনি বলেন দেশ একদম আপনারা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, জান্নাতের টুকরা তাদের জন্য কারা? যারা আওয়ামী লীগের চোর, ডাকাত, লুটেরা তাদের জন্য। তাদের জন্য এই দুনিয়াটাই জান্নাত। সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ হাহাকার করছে। হাহাকার। আমরা বাজারে গেলে পকেটে ১০ বার হাত দেই যে আসলে পকেটটা জি, আছে কিনা কিছু। আর আপনি বললেন জি। ফারুক দেশ ভাই, নাকি শেষ জান্নাত পর্যায়ে বানিয়ে একটু দিয়েছে। সংক্ষিপ্ত করেন। না, এই কথাগুলো তো উত্তর দিতে হবে ভাই। না হলে তো আসলে উনারা বুঝবে না। বাইরে তো প্রবাসে থাকে। বাংলাদেশের কি অবস্থা আমরা জানি। আমরা ঢাকা শহরে কথা বলি, থাকি, আমরা জানি।